চিত্রার আধো রহস্যমাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করল না বাহারের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিকশা নিল বাহার। দুজনই রিকশায় উঠে বসল। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিচ্ছে আদুরে ভাবে। বাহার চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতন চাঁদ। অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরে ক্লান্তিও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর আবার শীত। শীতকাল চিত্রার বেশ প্রিয়, কেমন মিষ্টি অলসতায় কাটে। চিত্রা আবার বেশ অলসতা প্রিয়। দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিকশা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগেই নিজে রিকশা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার কিঞ্চিত হাসল। পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের মাঝে ভাঁজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, বেশ চালাক হচ্ছ যে। বাহারের বাক্যের মাঝে চিত্রা ঠিক বোধগম্য হলো। মুচকি হেসে বলল, আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ, চালাক হতে ক্ষতি কি? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধেই না হয় নিব। আপনি চাকরি করবেন? হাঁটতে হাঁটতে বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার পায়ের কাছে খালি বোতলটা তো ছোট লাথি মেরে বলল, ভাবছি তো করব। রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না, কারণ সে জানে বয়সন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রা তার বাহিরে না। বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করল, আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। বাহারের ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে এলো চিত্রার মুখ। ভীষণ ক্ষীণ স্বরে সেও বলল, আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ। বয়সন্ধির আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ? একদম না, অষ্টাদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি। বাহার আর উত্তর দিল না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির চিলে কোঠার ঘরের মতন একটা ঘরে কি কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো। বাহারের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়া কণ্ঠে বলল, এজন্যই কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দিবে? যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি এসে পড়েছে, ভেতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ। চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না। বাহারের কথার আশপাশ তাকিয়ে দেখল সত্যি সে তার বাড়ির সামনে। বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল। চিত্রা বেশ উৎকণ্ঠে বলে উঠল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা জল জল করবে আমার প্রাপ্তির খাতায়। বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না। চিত্রা ততক্ষণ বাহারের ফেরা অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। বাহার বুঝল তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই। বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে।
আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের, যা ধরা ছোঁয়ার বাহিরে। তুমি না হয় মেয়ে, বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে। বাহারের কথাগুলো কি শুনল রঙ্গনা? হয়তো না। তাতে কি, গোটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়। মোহিনীর কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আর সপ্তাহখানিক আগে। একদম গোলক ধাঁধার মতন একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল। তাই তো বন্ধ করে দেওয়া হয়। মোহিনীর ভাই মাহাতাবি বন্ধ করে দিতে বলে। এ গোলক ধাঁধা আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর চেয়ে থেমে যাক সব ঝামেলা। নুরুল সওদাগররা লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল এই দুই ছেলের মাঝেই একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল। কাকে ধরবে আসামি হিসেবে? ওই ছেলে দুটোকে তো খুন করা হয়েছে। পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুরে বিরক্ত ভঙ্গিতে মাহাতাব এসে বসলো তার ঘরে। চাঁদনি নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল মাহাতাব হুট করেই কেমন রেগে যায়, মেজাজ চরম খিটখিটে থাকে তার। চাঁদনি মাহাতাবের হাতের লেবুর শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহাতাবের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় মাহাতাব। চাঁদনি কিঞ্চিত অবাক হয়, উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে তোমার? অফিসে ঝামেলা হয়েছে? মাহাতাব শরবতটুকু বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখে। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। মাহাতাব সবসময় বেশ কর্মঠ লোক, তার চাকরি যাওয়ার তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে সে বলল, চাকরি চলে গিয়েছে মানে? কেন? মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে? পারে না। যেমন তোমার মা পারেনি চিত্রার ভালো সহ্য করতে, তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিত্রার ঘর ছাড়তে হলো আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়। বেশ শক্ত কণ্ঠেও বলল, তুমি কিসের সাথে কি মিলাচ্ছ মাহাতাব? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না, তাকে আবার কিসের সম্মান দিব? হ্যাঁ, তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না, তাই তো? মাহাতাবের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ হয়ে আসে তার অনুভূতিরা। সে বিধ্বস্ত কণ্ঠে বলে, মাহাতাব। মাহাতাব উত্তর দেয় না, গটগট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট্ট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটাও নওশাদের। মা বাবা আর নওশাদকে নিয়ে পুরোই ছোট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নওরিন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত। ছেলের কথায় ছেলের দিকে তাকালে হাস্যোজ্জ্বল মুখ মহিলার। মিষ্টি করে শুধালো, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ, সেই সম্বন্ধেই কথা। নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবোতে চিবোতে বলল, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছ। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনো বাবা। কি কথা? বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নওশাদ। অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নওরিন খাতুন। সে বেশ জোরেই বলে উঠলেন, অসম্ভব। আমার খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাব ভাব। আমি রাজি না এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বললেন, রাখছো কেন নওরিন?
মেয়েটা তো সুন্দরী, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি মানব না ওরে। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদও খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটখাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে তুমুল বৃষ্টি তখন। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের, অথচ সে একটুও না দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নরেন খাতুন ফুঁসতে ফুঁসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে ওহিও এসেছে ওদের বাসায়, মাহাতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট্ট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম, তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও ওহি। তুহিন ও মাহাতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে। বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাহিরে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নৌশাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দেবে। এমনিতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এই বাসায় আসবো, তবুও নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে নিবে, সেই মুহূর্তে তার চোখ পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল। অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থতমত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ। আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফিচলে হাসল, রহস্য করে বলল, চেনার কথাও না, তাই এত রাতে এইখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করল। অতঃপর কোনো উছিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বুদ্ধি তো তাই এখানে দাঁড়িয়েছি, অনেক বৃষ্টি তো তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বলছি দাঁড়ানোর জায়গা নেই, শুধু ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য। নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তা বুঝতে বাকি রইল না তার। মাথায় এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে সে কথা খুঁজে বের করলো। বাহারও ঠায় দাঁড়িয়ে দেখল নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না, কারণ এর আগে ওহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে। বাহারের বরাবরই ষষ্ঠ ইন্দ্রিয় বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, ওহির সাথে দেখা করবেন? তাহলে উপরেই চলুন। নওশাদ আবারও থতমত খেলো, অবাক কণ্ঠে বলল, আপনি ওহিকেও চেনেন? চিনব না, বেশ বুদ্ধিমতী মেয়ে সে। আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহারের চেয়ে নওশাদ বোধহয় কিছুটা চতুর কম না, তাই তো সে কায়দা করে বলে ফেলল, আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন? এবারও যেন বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি ওহির যে মুগ্ধতা, সে মুগ্ধতা ওহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আঁকলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন সেই মুগ্ধতা প্রকাশ্যে আনতে, ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে চাই। ওহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধও হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। ওহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা ভালো, এলোমেলো গা ছাড়া স্বভাবের, মেপে হাসে, ঠাট্টাও করতে জানে, আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছড়েনি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যে বাহারের হাসি ভেসে এলো। হাসতে হাসতে সে বলল, ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করবে না। যেমন ওহি ম্যাচুয়ার, সে আমাকে যতটুকু বুঝে ততটুকু আমায় কেউ বুঝেনি। তাতে কি,
ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি। ওহি আমার চিন্তা ভাগ করতে পারলে মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভালো আন্দাজ করেনি, ভুল আন্দাজ করেনি তা বাহারের কথায় বোঝা গেল। বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের। তাই তো সে মুচকি হেসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকে অশান্তিতে কাটাতে হতো। বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগে ওহিকে একটু ইশারা করে তার সাথে যেতে। ওহি অবশ্য এতে অবাক হয়। বাহার ভাই কখনো আকারে ইঙ্গিতে বলার মানুষ না। ওহি ঘরে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করলো, ঠাট্টার স্বরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে। ওহি অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহারির হেয়ালি কথায় কপাল কুঁচকাল ওহি। আর প্রশ্ন না করে এসে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল। আর আগেও এ বাড়িতে সে 2-1 বার গোসল করেছে, তাই তার টি শার্ট এখানে আছে। দীর্ঘ 15 মিনিট পর প্রশান্তিকর গোসল দিয়ে বের হলো বাহার। চোখে মুখ তৃপ্তি, কিন্তু বের হয়েই চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করল, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহারেতে কিঞ্চিত বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কোন জামাই মরা শোকে? কাঁদছ? কাদার জন্য কি বাহারের জায়গার টান পড়েছে? বাহিরে জায়গার টান পড়েছে? বাহারের দিকে অভিমানী চোখ মেলে তাকালো চিত্রা। হাতের ভাঁজে চেপে রাখা কাঠালি রঙের রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতীব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার। ধমক দিয়ে বলল, কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছ কেন? দুঃখিত বাহার ভাই। বাহারের মাথায় তখন দাও দাও করে জ্বলছে আগুন। সে জানে চিত্রা জেনে বুঝে করেনি, তবুও তার রাগ কমল না। চিত্রাকে বলে অপরিচিত বাহার ভাইকে দেখল, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তা সহ চিঠি আর একটা নূপুর, আর চোখে ক্রোধ। রাত 3টে। হুট করে সশব্দে বেজে উঠল ওহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। ওহি বিরক্ত হয়ে এলো ফোনের শব্দে। ওহি বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আমায় ভালোবাসো ওহি? ওহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোতা ভোতা অনুভূতির সৃষ্টি করলো। ঘুমিয়ে থাকা মস্তিষ্কে জেগে উঠল সেকেন্ডের মাঝেই। ওহি চুপ থেকে রয়ে শুয়ে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের ওপর পাশের বাহার ভাই কি একটু হাসলো। হ্যাঁ, হয়তো হাসলো। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো ঝটপট। ওই ব্রু কুঁচকালো, প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে, ওই মাঝরাত্রি অবধি তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতো বেকার বাহারের জন্য থেমে থাকা তোমার মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলো অযত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর মন, দিলাম না হয় একটু ভেঙে। কংক্রিটের আড়ালেও হৃদয় নরম। মানুষ কি তা আর জানে? মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে তোমাদের স্বপ্ন করেছে ভোজ। ফ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে মরে মুক্তি হেতায়। বাঁচবার স্বাদ বেকারও আছে, সে কথা কি সমাজে বিকায়? যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিল্য ভাসে অযোগ্যদের কাছে। একটা চাকরি না পেলে বেকারদের প্রেমও মিছে। তোমাদের অবশ্য সে পিছুটান নেই। প্রেম মিছে হওয়ার ভয় নেই। মধ্যরাতে তোমার দূরে ভালোবাসা চাও মানুষটাকে, না হয় আজ, না হয় কিছু একটা বলেই দাও। মুক্তি না হয় প্রেমে মৃত্যু।
ওহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল। অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীনভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই যুবথুবু নওশাদকে চোখে পড়ল ওহির। বেচারা শীতে কাঁপছে। ওহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ভিজছেন? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়। ওহির মুখে তুমুল কাঠিন্যতা। কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অবধি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্য আমার নেই। এত রাতে কাজে অফিস খোলা থাকবে তো? নওশাদ ভেবেছিল এবারও বরাবরের মতো প্রত্যাখ্যান আসবে, কিন্তু ওহির কথায় সে হতভম্ব। নওশাদের হতভম্ব ভাব দেখে ওহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না শহীদ হওয়ার ইচ্ছে এখনো আছে? তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর রোহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মাঝরাতে সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো, বাহার ভাই ছিল যে সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাহিরে ছিল, কিন্তু তবুও নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটা হাত ধরেছিল। যা হবে দেখা যাবে, তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার পর ভূমিকা বাহার ভাইয়ের, বড় ভূমিকা বাহার ভাইয়ের। ওই কাজে অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে হলেন যে বিয়েটা আমি করতামই? বাহার তখন মুচকি হেসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি। যখন সেই ভালোবাসা উজাড় করে দেয়, তখন খুব কম সংখ্যক মানুষ তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসো কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি সক্ষম। বাহারের কথায় চুপ রইল ওহি। ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ। এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর ওহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপর এই খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা। কোথাও ভাঙবে সে, আবার কোথাও জোড়া লাগবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। সে বাড়ির সকল সদস্য, চিত্রা, তুহিন সহ আজ এই বাড়িতে এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন। গম্ভীর কণ্ঠে সে ওহির দিকে তাকিয়ে শোধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এ মানুষটার কথার বিপরীতে ওহি কমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছ, তা আমিও মানি। তাই বললে আবার ভালোবাসা সব পূরণ করবে তা তো না। সেই সংশয় থেকে এমন কাজ করা। ওহি উত্তরে আফজাল সাহেব সওদাগর তপ্ত শ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসা আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। 6-7 বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার। ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তার ছিল মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনী আর তখনের অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তা আর জানলো কই? ওহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে ওহির তার ছিল ভাব আর বিস্তৃতি লাভ করল।
খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ শোভনীয় না। নওশাদের বাবা মা এতক্ষণ চুপই ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নওরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই তো আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে, মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছ। কি অদ্ভুত! বিয়ে তো করবো মা, কোনো অপরাধ তো না, তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই আমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না তোমাদের। দেখলে তোমার ছেলের কথা শুনলে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনে এলাম। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে। তার হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয়? আলাদা থাকবো? ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নওরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো, একটা মেয়ের জন্য সে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বাড়ছে। কিছুটা সময় মৌন থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গিয়েছে। আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে। আমি জানি আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে। মায়ের কথা নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল সে, কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত। তাই এমন কঠিন হওয়া। নরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ ওহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো ওপর ওপর শক্ত, কিন্তু ভেতর ভেতর খুব কোমল। নরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তার বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পরে। ওহির মায়ের মতামত নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলেন, না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার করা নির্দেশ দেওয়া তারা কেবল তা পালন করল, এছাড়া কিছুই না। চিত্রা আর চেরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এ বাড়িটা যে তাকে পর করেছে, পরের বাড়িতে শোক পানায় আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেওয়াল ছুঁতেও যেন আজ ভয় করছে। কেমন পর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে, তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরের কিছু জামাকাপড় গুছাচ্ছিল। তন্মধ্যে ঘরে দরজায় টোকার শব্দ। ক্ষীণস্বরে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো। ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতে হাত পা তার কাঁপছে। তো বসে বলল, কেমন আছো আপা?
যেমন চেয়েছিলি? বড় আপার কাট কাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো। তো বসে ক্ষীণ স্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রার কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবী চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হলো না। শেষমেশ চিত্রা মনে লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল, আপা, দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছাড়খাড় করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মিটালেও পারতি। আমি তোমায় ইচ্ছে করেই কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চোখ খোদায় বড় হয়ে এলো। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দেইনি তোমায়, কেবল হাত ঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা, আমি তো দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রার মনে কেমন খচখচ করলো বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যে নিচ থেকে হইচই ভেসে এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘর ফাঁকা, তার অবহেলায় বিছানা শূন্য। পড়ার টেবিল, ঘরের যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলে কোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফেল করে শূন্য ঘরটায় তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া, দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হলো। অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ? বাহার ভাই বিহীন আজ তিনটে দিন কেটে গেল। কেমন নির্বিষাদ সমুদ্র কুল কিনারা বিহীন দিনগুলো। সকাল, দুপুর, রাত নিজেদের মতো মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো 3টে দিনে। চিত্রার মনে সে গভীর অমাবস্যা নেমেছে, সেই অমাবস্যার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি। রাতগুলো কেমন ঢুকতে কেঁদে ওঠে, হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের। চিত্রা কেবল ফ্যাল করে দেখে সে আর্তনাদ। এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই। তন্মধ্যেই কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা। চিত্রা বিষাদ তুল্য বন্দিখানায় চেয়ার টেনে মুখ ডোবালো বইয়ের পাতায়। কিন্তু কি অদ্ভুত, বইয়ের লেখা কেমন ঝাপসা। চোখের জলগুলো কি বাহার ভাইয়ের মতন বেইমানি করছে? অশ্রু তার, অথচ ঝরছে বাহার ভাইয়ের নামে। এমন শোক বিধাতা কেন আমাদের দেয়? তীর্যক রোদের তপ্ত দুপুর, জানালা গলিয়ে রোদ এসে পড়েছে চিত্রার পড়ার টেবিলে। ঘরের ফ্যান বন্ধ, কারেন্ট নেই। চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানুষের চিহ্ন নেই। মা নিজের কলেজ গিয়েছে, ভাই যেন গিয়েছে ভার্সিটি। পুরো ফ্ল্যাটে চিত্রা একা। শোক পালনের মহোৎসব তাই জেকে ধরেছে তাকে। চিত্রা খুব চেষ্টা করল পৃথিবীর সকল ধ্যান সেই বইয়ের উপর দিতে। বারংবার তার চেষ্টা বিফলে গেল। হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায়। কি বিরক্তিকর ব্যাপার স্যাপার। চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। না চাইতেও বারবার বাহার ভাইয়ের সে এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে। লোকটা কি জাদু করলো? ঘেমে নিয়ে একাকার চিত্রার শরীর। সেই ঘমার্ত মুখটা নিয়েই সে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের রাস্তা বেশ নীরব। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ ভেসে আসে, এরপর আবার নিশ্চুপ হয়ে যায়। নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাব চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট 5। চোখের সামনে ভেসে উঠল চিলে কোঠার ঘরটা। বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর, ঠোঁটের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া ওড়ানোর দৃশ্য, চোখের বেকারত্বের হাহাকার। বাহার ভাইটা যে বড্ড একা, তাই 1 বছরে বেশ ভালো করে জানা হয়ে গেছে চিত্রা। সে একা মানুষটাই কিনা
চিত্রাকে একা করে দিয়ে গেল। চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয়, বাহার ভাই কেন ওহিয়াপার বিয়ের পরে চলে গেলেন? তবে কি বাহার ভাইয়ের মনের মনি কোঠায় ওহিয়াপার যত্নে লুকানো ছিল? নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল। না না, বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাঁই আছে ভাবলেই কেন যেন বুক মোচড় দিয়ে ওঠে, কেমন ব্যথা ব্যথা লাগে। ওহিয়াপার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানতো না? অবশ্যই জানতো, কিন্তু জেনেও সে না জানার ভান ধরেছিল কেবল নিজের স্বার্থে। বাহার ভাই যে কেবল তার, কিন্তু সে ভুল। বাহার ভাইরা হয়তো কারো হয় না। বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী ওহি হয়ে যায়। বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যায়। চিত্রার এই 18 বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি। খুব সুন্দর হাসি হাসি তো কেটেছে গত হওয়া বসন্তগুলো। তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল? এবার কেন বসন্ত এত বিচূর্ণ? ভাবনার মাঝে কলিং বেলে কৃত্রিম শব্দে চিত্রার রাজ্য ভাটা পড়ল। চিত্রা বিষণ্ণ দেহটাকে টেনে দরজা অবধি নিয়ে গেল, কিন্তু দরজা খুলে সে অবাক। আশেপাশে কেউ নেই, তবে কলিং বেল বাজালো কে? বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নেবে, তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল। চিত্রা খানিকটা কৌতূহলবশত কাগজটা কুড়িয়ে নিল। আশেপাশে বেশ ভালো করে চোখ বুলিয়ে দরজাটা আটকে দিল। হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসলো নিজের খাটে। কাগজটা মূলত কেবল কাগজ না, চিঠি বলা চলে। কাগজটা মেলে ধরেই অসম্ভব মুগ্ধতা ভরা লেখা জলজল করে উঠল। চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমূঢ় হয়ে গেল। 2-3 বার চিঠির সম্বোধন করা শব্দটাই চোখ বুলালো। তার বাহার ভাই এসেছিল। এ চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল? চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু চিত্রার এমন আশা পূরণ হলো না। হাজার ছটফট করা মন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে সে দেখতে পেল না বাহার ভাইকে। মন খারাপ হলো তার। তুমুল মন খারাপ নিয়েই সে চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় রঙ্গনা, আমি জানি চিঠির শুরু সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে। এই মুহূর্তে তুমি তাই করছো, তাই না? তুমি এত বোকা কেন গো? যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠে, তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায়? তুমি অনুভব করলে দেখতে তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাঁজে আমি আছি। অথচ তুমি তত চালাক না। চালাক হলে কি আর তো আমারও তো কাঠখড় পোড়াতে হতো? তুমি নাকি পড়াশোনা শিখেই তুলে মন খারাপের উৎসবে মেতেছ। এমন হেলাফেলা করলে বাহার ভাইয়ের রিক্সার খরচ দিবে কিভাবে? বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই। এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে, তবে আমাদের সংসার হবে কিভাবে? বুঝলে রঙ্গনা, তুমি বড্ড বোকা। তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে। জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলো তো? আমার চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা। আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে, আমায় পাবে না। তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে? আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনোই তাকে ভুল বুঝবে না। কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারবো না যে। তোমার হয়তো অনেক মানুষ আছে, আমার কেবল তুমিই আছো। তোমার জন্যই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম। এটা একটা ছোট সংসারে স্বাদ করেছিলাম। সময় পরিস্থিতির কাছে আজ সব অসহায়। মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা। আমাদের সংসারও হবে। আমরা এ শহর ছেড়ে খুব দূরে চলে যাবে তো? ইতি বাহার ভাই। চিঠিটা হাতের ভাঁজে রেখে চুপ করে রইল চিত্রা। বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস। খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা। চিত্রার বুক কাঁপল। বাহার ভাই কি তবে কোনো গোলক ধাঁধায় আটকে গেল? এধার ওধার হাতড়েও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নে। তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে, যে কোনো মূল্যে। যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে, সেহেতু আগে না হয় মোহিনীর মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে। বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়ে গেছে। এখন কেবল মোক্ষম সময়ের অপেক্ষা।
তারপর চিত্রা আর বাহার নয় শহর ছাড়বে। চিত্রা জানে বাহার ভাইদের কলঙ্ক হয় না কোনো। রাত তখন 11টা। বাহারের চিঠিটা চিত্রা সারাদিনে বোধহয় শখানেকবার পড়ে ফেলেছে। এখনও পড়েছিল তন্মধ্যেই কলিং বেলের শব্দে তার মনোযোগ বিঘ্ন ঘটে। বুকের মাঝে আরও একবার ছলাৎ করে ওঠে। আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পেরে ভেবে এসে ছুটে গেল মেইন দরজার সামনে। মুনিয়া বেগম হাতের রান্না করছিলেন। দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এলো দরজার দিকে। চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে ধীর গতিতে দরজা খুলতেই হতভম্ব চোখে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। মুনিয়ার বেগমের চোখেও ভরা বিস্ময়। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে যে? আকাশের চাঁদ মাটিতে কেন? শেষের কথাটায় তাচ্ছিল্যের ছোঁয়া। দরজার ওপাশে দাঁড়ানো নুরুল সওদাগর তেমন পাত্তা দিল না বোধহয় সে তাচ্ছিল্যে, বরং বেশ কঠিন স্বরে চিত্রাকে শোধালো, ওই লম্পট ছেলেটা কোথায়? চিত্রা ভুকুচকালো, অবুঝ কণ্ঠে বলল, জি। তোমাদের পছন্দের ওই ভবঘোরে নেশাখোর ছেলেটা কোথায়? চিত্রা এবার বোধহয় বুঝল বাবা কার কথা বলছে। বোঝার সাথে সাথে তার চোখ মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল। রাগী কণ্ঠে সে তার বাবাকে বলল, ওনার একটা নাম আছে আব্বা, ভদ্রভাবে বলতে পারলে বলুন, না হয় কথাই বলবেন না। নুরুল সওদাগর তজ্জব বনে গেলেন। এতদিন তার মেয়ের চোখে মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য, আজ আর সেটা দেখতে পেল না। লেবু অতিরিক্ত চিপলে যে সেটা তিতো হয়ে যায়, চিত্রা তারই বহিন প্রকাশ। নুরুল সওদাগর তবুও দমে গেলেন না। কঠোর হয়ে বললেন, তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে, কারণ ওরে আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে। মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বলল, ওরে খুঁজছে কেন? তোমার পুলিশ টিম? মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না? নুরুল সওদাগর উচ্চ সুরে হেসে উঠলেন। মুখ বাঁকিয়ে বলল, ভালো? কার ভালোর কথা বলছো? ওই খুনিটার। জানো সে কি করেছে? তার 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে তোমাদের আদরের বাহার। সেজন্যই তো পালিয়েছে বাসা থেকে। চিত্রা হতভম্ব চোখে বাবার পানে তাকালো। অনবরত তার পা কাঁপছে। বাহার ভাই অমন করেছে?